শুধুমাত্র এখানেই ছিল। তখন কিন্তু আমি একটা ওই সংবর্ধনা অনুষ্ঠান করতাম উইথ গার্ডিয়ান, এবং অনুষ্ঠানটা কিন্তু আজকেও এরকম মানে প্লে করি, ভিডিও প্লে করি। আপনি আফসোস করবেন আমাদেরটা করলেন না, এটা কেন যেন হয়ে উঠল না। সব শাখা প্রশাখা মিলে একসাথে বসলাম, কিন্তু আসলে ডান হলো না। এই ভোট, এই অমুক তমুক এসে ইত্যাদি, হ্যাঁ, কেউ স্বস্তির মধ্যে না, অস্থিরতা সব। পাশাপাশি আমি তো আমারটা করছি, যতটুকু করছি। এই ফুল দিয়ে বরণ করছি না, মনে পড়ে? ব্ল্যাক রোজে, ব্ল্যাক রোজে আসলে ওরা বলে দিচ্ছি ফুল দিয়ে বরণ করছি কিনা? তাই না, ফুল দিয়ে বরণ করছি না? আসে নাই। ভর্তি কিন্তু 3 লাখ না, ওখানে 4,20,000 এমনি ফ্রি চাইছে। তারপরে এটা কোন দেশের, বাকি 6 লাখের মতো। বাংলাদেশের কোনো জায়গায় যদি ভর্তি ফি 4 লাখ হয়, তাহলে বাংলাদেশের নাম না বেশি না বলতে, মানে প্রথমে 6 লাখের মতো পড়বে। বরাবরই না আমরা ওখানে লিখিত দিয়ে দিছি, ওখানে না না, এই জন্য ক্যারেক্ট করে বিকল্প ক্যারেক্ট করে কেউ ইচ্ছে করলেও ক্যারেক্ট করে বানাতে পারবে না, কারণ ক্যারেক্ট করে যে একটা বাচ্চার জন্য যে বাজে, অথবা তুমি তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে তুমি ইনফ্লুয়েন্স করো, একমাত্র তোমার যোগ্যতা দিয়ে তুমি এই 1751 জনের মধ্যে 1751 জনের মধ্যে 685 জনের তালিকায় হয়েছে, তেমন তুমি একজন। এই বিষয়টা আসলে যারা সফল হয় তাদের কাছে যত না অনুভূতি, যারা সফল হতে পারেনি তাদের সাথে একটু শেয়ার করে দেবে, মানে তুমি কত বড়, তোমার কাছে প্রাপ্তিটা কত বড়। আমরা তো আসলে দেখে অভ্যস্ত, আমরা তো এক ধরনের ডাক্তার, রুগী মারা গেছে, রুগীর অ্যাটেন্ডাররা মনে করো কান্নাকাটি করে আসতে কেউ সেন্সলেস হচ্ছে, আর ডাক্তার আমরা তো দেখে অভ্যস্ত যে কি চান্স পেলো কি পেলো না। তারপর তোমার আমার 3 দিন ঘুমাবে না, ঘুমলেই তোমার কথা বলবে, বাসায় আসার সাথে সাথে আমার কাজ এটি সব তোমার গল্প যখন আমার কাছে পড়ে যে আমার ছেলেটাকে রেখে আসলাম, স্যার জানেন আসার সময় ছেলেটা আমার কীভাবে কাটতো, কীভাবে করে, মা কিন্তু নিজেই কেঁদে ফেলে আমার সঙ্গে। এখন এই অনুভূতিটা আমরা দেখেছি, এই অনুভূতিটা আমরা বুঝতে পারি। যখন 2001 সাল পর্যন্ত কিন্তু আমার এই অনুভূতিটা একরকম ছিল, 2003 সালের পর অনুভূতিটা চেঞ্জ হয়েছে, কারণ যখন আমি ফাদার হয়েছি, আমি ফাদার হওয়ার আগ পর্যন্ত অনুভূতিটা আমি বুঝতে পারতাম, কিন্তু আসলে এতখানি বুঝতাম না। এখন বুঝি যে আসলে একটা ছেলে বা মেয়ে বা পিতা মাতার কলেজের সাথে কত কিরম সম্পর্ক। তো সেই ক্যারেট কলেজে এমন একটা জায়গা যে সুন্দরবনের মতো, বাঘের ভয় আছে, আবার যাইতে ইচ্ছে করে। এত কাহিনী শুনেছি সুন্দরবন সম্পর্কে যে ওখানে গেলে হয়েছে, তারপরে মানে যাচ্ছে। তো ক্যারেক্ট কলেজ এরকম, এর নেগেটিভ সাইডগুলো যদি আমরা আলোচনা করি, তখন বলবেন যে আমরা কি ভুল করলাম না। আপনি তো বলবেন ভুল করলাম, কিন্তু বাসায় গিয়ে বলবেন না প্রথমবার যাক, দেখা যাক কি। সারাদিন আমরা আমেরিকাকে গালি, তাই না? আমেরিকা মানে কি? আমেরিকাতে যেটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভালো হয়েছে, দেখা যাচ্ছে US ভালো হয়েছে। আবার এই পাশে এসে তোমার বাসায় একজন সিটি নিয়ে আসছে, তো তুমি আবেদন করছিলে আমেরিকায় ভিসা পেয়েছি। মানে আমেরিকার সারাদিন গালিগালাজ করে আমেরিকা ভিসা নিয়ে আমেরিকা যেতেছে। বিষয়গুলো এরকম, ক্যারেক্ট ক্লাসটা এরকম যে আমরা ক্যারেক্ট ক্লাসে যদি সারাদিন নেগেটিভ সাইড তুলে ধরি, আছে সব জায়গায় যে পজিটিভ নেগেটিভ নিয়ে, নেগেটিভ আর পজিটিভ না হলে কি আলোকিত হবে? ঠিক না? ফিজিক্স কি বলে, নেগেটিভ পজিটিভ না হলে কি আলোকিত হবে? আলো জ্বলবে? উত্তর মেরু দক্ষিণ মেরু না হলে কি চুম্বক আকর্ষণ করবে? তো যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভ মূল্য নেই, নেগেটিভ আছে। আমি তো সবার শেষে বলবো, এটা তোমাদের রেকর্ডেড না, আমি যেটা রেকর্ড করবো সেটা মনে থাকবে না, কারণ আমার পরিবারটাও কিন্তু ক্যারেক্ট করেছে।
এই প্রতিষ্ঠানটার প্রথম বছরের ছাত্র আমার বড় ভাইয়ের ছেলে, যাকে দিয়ে এটা শুরু 1993-তে ওই ছেলেকে দিয়েই শুরু, আমার বড় ভাইয়ের ছেলেকে দিয়ে শুরু। ওর সাথে আরও ছিল, ও হারমানিয়ামের ছাত্র ছিল, ওর সাথে আরও ছিল কয়েকজন, সব মিলিয়ে ওর ছাত্র ছিল 19 জন। আমি 19 জন ছাত্রকে প্রথম 93-তে পড়িয়েছি। তখন তো নিজেও আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুব মজা করে পড়াইতাম, সারাদিন ওদের কিনে থাকতাম। কিন্তু একসময় হারমানিয়ামের একটা আলাদা ফ্লেভার ছিল ওই সময়। ছিল আরো বিভিন্ন হলে চান্স পেল, 19 জনের মধ্যে 11 জন চান্স পেল। 11 জনের মধ্যে ভাইবা হলো, ভাইবা হওয়ার পর 9 জন চান্স পেল, একটা মেয়ে বাকি 8টা ছেলে। প্রথম বছর, তো প্রথম বছর ইতিহাস, এবছর ইতিহাসটা নিয়ে সেম সেম হয়ে গেছে, কিন্তু আসলে ইতিহাসটা অন্যরকম। তখন মিরপুরে কোনো ক্যারেক্ট কোচিং ছিলই না। ঢাকা শহরে ক্যারেক্ট কোচিং 3টা, একটা হচ্ছে গুরুগৃহ, একটা হচ্ছে আপনার ধানমন্ডিতে ছিল আব্দুর রহমান, সরি রাজশাহী ক্যারেক্ট কলেজের তার একটা কোচিং ছিল, নাম বলে গেছে। একটা ছিল দীপশিখা মালিবাগ, আর 2-1 আশেপাশে ছিল, কিন্তু কোচিং সেন্টার বলে আর কিছু ছিল। আর এখন তো মনে করেন যে আপনার কোচিং সেন্টারে যাওয়া লাগে না, কোচিং সেন্টার আপনার বাসায় যাবে, দেন পড়ে। তো সেই তুলনায় ছাত্রও বাড়ছে। যদি 1993 সালে আমি 19 জন ছাত্র বাড়িয়ে থেকে 2000 কত সালে গেল, 26 সালে ছাত্র পাঠালাম আমি। এবছর ছাত্র আমরা এখান থেকে পাঠিয়েছি প্রায় 200+। সব মিলে তো এরকম 1500 মতো। যদি এক জায়গা থেকে একটা প্রতিষ্ঠান থেকে 1500 যায়, তাহলে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তোমার সেই কারণে তো 43,000 পরীক্ষা দিল। তো যেটা বলতেছিলাম যে ক্যারেক্ট কলেজের বিকল্প ক্যারেক্ট কলেজ আমি ভুলে যাই মাঝে মাঝে, MCSK মিলিটারি কলেজিয়েট ইনস্টিটিউট অফ খুলনা, রাইট? MCSF হইছে। ওইটাও আসলে কি, ওইটাও ক্যারেট কলেজের ওই যে একটা কিছু খেয়ে যখন আমরা বলি ঝাল, মরিচের মতো ঝাল, কিন্তু মরিচ না। যেটা খেয়ে ঝাল লাগছে এটা কি মরিচ ছিল? আদা। বাট স্বাদ ছিল ঝালের মতো। আর যে কারণে আমরা বলি যে উফ বাবারে বাবা, পুরো কাঁচা মরিচের মতো ঝাল, কিন্তু আসলে কি কাঁচা মরিচ ছিল না। তো ওইটা ক্যারেট কলেজের মতো, বাট ক্যারেট কলেজ না। বিষয়টা এরকম। আর যে কারণে তারা কিন্তু 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ভর্তি করাচ্ছে। হ্যাঁ, কোয়ালিটি আছে, আমি কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ালিটি আছে। কিন্তু একটা পরিবারের একটা ছেলের মেধা আছে, তো সেই মেধাটাকে লালন করার জন্য ওখানে পাঠাতে চাচ্ছে, কিন্তু সেই সামর্থ্য নয়, সে কিন্তু পারছে না। বাট ক্যারেট কলেজ বলছে তুমি আসো, সবার বেতন এক। বলতেছে ক্যারেট কলেজ বলতেছে তুমি আসো, আমি তোমাকে চিনি, আমি তোমার মেধাকে চিনি, আমি তোমার মেধাকে লালন করব, তুমি দেশের জন্য, আর তোমার জন্য সরকার আছে, আসো। ব্যাপারটা ক্লিয়ার? এই কারণে ক্যারেট কলেজ কেউ বানাতে পারবে না। আমার স্বপ্ন ছিল আমি ক্যারেট কলেজ করবো, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে ক্যারেট কলেজ, আমি প্রাইভেট ক্যারেট কলেজ বানাবো। তো এটা আমি বলার আগে ঘোষণা, আমি 2002 সালে একটা স্কুল দিলাম, স্কুলটার নাম দিলাম ওই রকমই, ঢাকা মেট্রোপলিটন ল্যাবরেটরি স্কুল। আমি 6 বছর চালিয়েছি। খুব ফজরের নামাজ পড়বো এবং আমার ছাত্রছাত্রীরা পিটি প্যারেড করবে, দেখবো আমি এই দৃশ্যটা। এটা বলার আগেই দেখি একটা ঘোষণা আসলো, গাজীপুর ক্যারেট কলেজ, গুরুগৃহ ক্যারেট কোচিংয়ের মালিক আব্দুর রহমান বিন হাফিজ, উনিও রাজশাহী ক্যারেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি অলরেডি ক্যারেট কলেজ দিয়ে বলছে গাজীপুর ক্যারেট কলেজ। আমি দেখার পর একটা মনটাই খারাপ হলো, হ্যাঁ আমার আগে দিয়ে ফেললো। বিশাল ক্যাম্পাস গাজীপুরে। উনি ভর্তি শুরু করলো। এরপরে আর্মির ISPR থেকে ঘোষণা আসলো যে বাংলাদেশে কোনো প্রাইভেটলি ক্যাডেট কলেজ বানাতে পারবে না। সাথে সাথে এটা বন্ধ করে দিয়ে নাম দিয়ে দিল গাজীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
আর ক্যাড ক্লাস থাকবে না। আলটিমেটলি ওনার প্রিন্সিপালের সাথে কথা বলছি আমি ছাত্র পাঠাতাম, তো পরে উনি আসলে সফল হতে পারেন, ওই জায়গাটা সফলতার মুখ তারা দেখতে পায়নি, চলছে তেমন না। বাট বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউট হয়েছে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস নিয়ে, তারা কিন্তু সফল। যেমন জামালপুরে একটা, দিনাজপুরে আছে, এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আছে যারা সফল। কিন্তু যত কিছুই হোক না কেন, আপনি নেপাল কী বলে এটাকে, দার্জিলিং পাঠাচ্ছেন, 1 লাখ টাকা মাসে বেতন দিচ্ছেন, ওখানে ক্যাম্পাস থেকে খুশি হচ্ছেন, যত কিছু বলেন না কেন, বাংলাদেশের ক্যাডেট কলেজ এটার একটা ফ্লেভার আলাদা, যাই বলুক না কেন। কারণ আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশের কালচারে বড় হয়েছে, তাদের শরীরে, রক্তে, মনে, ধ্যানে, জ্ঞানে দেশের কালচার, এটা দিয়ে যখন তারা বড় হচ্ছে তখন তার পারফরমেন্সটা আলাদা। আর যখন সে দেশে বেড়ে যাচ্ছে তখন তো আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে আমার পক্ষ থেকে আমরা অভিনন্দন। তা তোমরা শুধু তোমার না, আমি একটা কথা বলি সবসময়, এটা যদিও কথাটা আমার না, এক দার্শনিকের, যে তুমি তোমার নও, তুমি ঘরের, তুমি তোমার নও, তুমি পরের, তুমি ঘরের নও, তুমি দেশের। তো একটা মেধা তোমার, কিন্তু এটা যখন ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বে যাবে তখন সবার। আর তুমি অবশ্যই মেধাবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর তোমাকে আমরা কিছুক্ষণের জন্য কাছে পেয়েছিলাম, এই জন্য নিজেকেও খুব গর্বিত মনে হয়। তো আমার সাথে আছে আজকে আমাদের তিনজন মানে পরিচয় আছে কিনা জানি না, আমাদের গণিত বিভাগের প্রধান এবং বাংলা বিভাগের প্রধান বোরহানউদ্দিন, শরীফুল ইসলাম এবং হাল্লাদ স্যার, ইংরেজি বিভাগের প্রধান। তো আমরা একটু ওদের সাথে কথা বলি মানে কি, আমি দেখি যারা ক্যাডেট হলো, এবং যেহেতু বিহাইন্ড একটা স্টোরি আছে, এর পিছনে একটা গল্প আছে, এটা তো এমনিতে আকাশ থেকে পড়েনি। আজকে সফলতা কি এমনি আকাশ থেকে আসছে? তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার সামনে ক্যাডেট কলেজের একটা চিঠি আসছে, কি তুমি ক্যাডেট হয়েছো, অথচ এই ব্যাপারে কোনো তুমি জানোই না, এমন তো হয়নি। এটা 1 বছর একটা সাধনা, যাই বলুক না কেন, এটা সাধনা। মুখে বলে, বড় কথা বলে ক্যাডেট কলেজ চান্স পাবে, এটা ভুল। তুমি তো বুঝতেছো যে কী পরিমাণ কষ্ট করে তুমি বন্ধু আসছো। তো এই পিছনে গল্পটার সাথে কারা কারা জড়িত, আমি বলি নাই যে এমসিসির কথা কইতেই হবে, এটা কইলে খুশি হবো আর কি। হ্যাঁ, যেহেতু মায়েরা আছে, মায়ের কথা আগে কবি। না, অনেক ছাত্রছাত্রী তো আমার এখন প্রায় 200+ তো ডিফেন্স অফিসার, তো দেখা হয়, কথা হয়, মাঝে মধ্যে আসে। কালকে থেকে রিক্সা থেকে নামতেছে এক মা, আমি দেখলাম যে পার হয়ে গিয়ে পুরে সাহেবের সামনে থামলো, তো আমি আস্তে করে পিছনে এসে, উনি নামার আগে আমি পিছনে পাশে সালাম দিচ্ছি। আমি কি আসসালামু আলাইকুম মেজর সাহেবের মা, তুমি খুঁজে পাচ্ছে না। আমি আর সামনে আসলাম, ভাই কেমন আছেন? আমি ভালো। আমি কি মেজরের মা রিক্সা গে? আপনি তো জিপ পাঠাবে তো সরকার। আছে আজকে আসছি কাজে। মানে তার ভিতর যে একটা ভালো লাগা, অহংকার না, মানে ভালো লাগা, অতিমাত্রার যে ভালো লাগা যে জিনিসটা, সেটা বোঝা যায়। আমি বললাম, ছেলে কি লেফটেন্যান্ট কর্নেল হলো না? না, এখনও হয়নি, সামনে হবে মেজর। তো এই যে অনুভূতি, এটা তো একদিনে হয়নি। আজকে তুমি ক্লাস 6 থেকে 7-এ উঠলা, তোমার মেধা দিয়ে তুমি আস্তে আস্তে, যারা আজকে সফল, যারা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশে, তাদের পিছনে গল্প আছে। আজকে যারা শিল্পপতি, সবসময় মনে রাখবো যে আসলে মানুষ কিন্তু সিঁড়ির প্রথম ধাপ থেকে উঠে কিন্তু 6 তলায় 10 তলায় উঠে, একবার লাভ দিয়ে উঠতে পারে না। এবং উপরে উঠতে গেলে প্রথম ধাপে পা দিতে হবে আগে। তো তুমি সে জীবনের প্রথম ধাপে পা দিয়েছো, এবং পা দিয়ে তুমি সফল, আলহামদুলিল্লাহ। এখন হয়তো এক সময় আমরা থাকবো না, বাবা মা থাকবে না, তুমি থাকবা মাথা উঁচু করে। আজকে সারা দেশে না, সারা বিশ্বে কিন্তু আলোচিত ওয়াকারুজ্জামান, সেটা ভালো দিকে হোক, খারাপের দিকে হোক, যেভাবে হোক না কেন, একটা মানুষ কিন্তু সারা দেশ, এই দেশটাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করলো মেধা দিয়ে, ঠিক না? তো ওই জায়গায় তুমি যাবা না এমন তো কথা না। এক সময় তুমি যাবা, তখন আমরা হয়তো নাও থাকতে পারি, বা বুড়া হতে পারি। বুড়া তো হয়েছি। তো এই
জায়গায় এই প্রথম ধাপের সফলতার পিছনে একটা গল্প আছে। সেই গল্পের সাথে যারা জড়িত তাদেরকে একটু মনে করবো সবসময়। তুমি পড়তে বসে যদি এক গ্লাস পানি খাওয়াই থাকবে, তুই পড়তেছো, তুই বসে লাগছে, আম্মু এক গ্লাস পানি দাও, আম্মু দিল না, আম্মু বললো আরেকজন, সে দিয়ে গেল, ধরে নেবা সেও কিন্তু তোমার সফলতার অংশীদার। আমরা বলি না যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা। তা তোমার এই সফলতার সাথে যারা জড়িত এই গল্পটা মনে করার চেষ্টা করো। তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার বাড়ি, বাসা, বাবা মা, ভাই বোন, তোমার বাসার টিচার থাকলে সে টিচার, পাশাপাশি অনেকে মামা, চাচা বা বড় ভাই, বড় বোন, তারাও কিন্তু প্রত্যক্ষভাবে অনেকে হেল্প করেছে। এর সঙ্গে আমরা আসলে মানে সহযোগী একটা প্রতিষ্ঠান হিসাবে এমসিসি ছিল। তোমার এই কার্যক্রমের সাথে এমসিসি ছিল এবং এমসিসির কিছু প্রশ্ন থাকবে, এক একজন এক এক প্রশ্ন করবো আমি। যেমন স্যার আছে ইংরেজির মতো একটা বিষয় জানতে চাইবে, বাংলা বিষয় জানতে চাইবে। এবছরে তো পরীক্ষা তোমার সবাই ভালো দিছিল, মানে আমি বিশ্বাস যে সাধারণ জ্ঞান তো সবচেয়ে বেশি ভালো ছিল। তার সাধারণ জ্ঞান তো কমন ফেলার কোনো সুযোগ থাকে না, আর মানে বুদ্ধিতে কাজ নেই, কাজ হচ্ছে তোমার কমন পড়তে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকমল হোসেন, পরিচালক মিরপুর ক্যারেট কোচিং। আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঠিক আজকের এই মুহূর্তে আমার সামনে যারা উপবিষ্ট, তারা শুধু আমার স্টুডেন্ট না, তারা দেশের সম্পদ বা দেশের ভবিষ্যৎ। অর্থাৎ বাংলাদেশ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এ যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্য থেকে যারা চূড়ান্তভাবে সফলতা অর্জন করেছে, তাদের মধ্যে তারা কয়েকজন। আজকে ঠিক এদের সাথে আমরা কথা বলবো এবং জানতে চাইব যে সফলতার পিছনের গল্পটা কেমন ছিল, এবং এই মেধাবী স্টুডেন্টগুলো যারা তাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে যারা আজকে সফল হয়েছে, তাদের জীবনে লক্ষ্য বা তারা তাদেরকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে তারা কী ভাবছে এবং সে জীবনে কি হতে চায়, কি করতে চায়, তার এই মেধাটাকে লালন করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্যাডেট কলেজ। আর বাংলাদেশ ক্যাডেট কলেজ যাওয়ার আগ পর্যন্ত আমরা সবাই মিলে দায়িত্ব নিয়েছিলাম, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে। তো যেখানে যেতে যাচ্ছে তা হচ্ছে বাংলাদেশ ক্যাডেট কলেজ। বাংলাদেশ মোট 12টি ক্যাডেট কলেজ, যেখানে 3টা মেয়েদের আর 9টি হচ্ছে ছেলেদের। এই ক্যাডেট কলেজে যারা চান্স পেয়েছে তাদের সংখ্যা নির্দিষ্ট। আর মিরপুর ক্যাডেট কোচিংয়ের ব্যানারে বা মিরপুর ক্যাডেট কোচিংয়ের সাইনবোর্ডে যারা ক্যাডেট হওয়ার যোগ্যতা অর্জন করেছে তা হচ্ছে 59। অর্থাৎ 2026 শিক্ষাবর্ষে মিরপুর ক্যাডেট কোচিংয়ের এই সেবায় বলি, শ্রমে বলি বা চেষ্টায় বলি, যারা ক্যাডেট হওয়ার যোগ্যতা অর্জন করেছে, বাংলাদেশ ক্যাডেট কলেজ প্রতিটা কলেজে সাধারণত 50 জন করে ক্যাডেট নেয়, অর্থাৎ 12টা কলেজে 600 জন। তো আমরা ধরে নেই যে একটা কলেজ তো আমাদের নির্দিষ্ট থাকেই, পাশাপাশি 2-3টা কলেজ নেওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেটা আমাদের রয়েছে, কিন্তু আসলে আকাঙ্ক্ষা সবসময় পূরণ হয়নি বা হয় না। তো আজকে যে কজন এসেছে তারা এই মেইন ক্যাম্পাসের তারা পড়াশোনা করেছে এবং তাদের সাথে আমরা তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা আসলে কী করতে চায় জীবনে, কী হতে চায়। ক্যাডেট কলেজ এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে গিয়ে তার মেধাটাকে লালন করার সুযোগ দেবে এবং সে নিজেকে গড়ে তুলবে। ক্যাডেট কলেজের ভূমিকা, ক্যাডেট কলেজের যে কালচার বা ক্যাডেট কলেজের অ্যাক্টিভিটিস, এটা অনেকেরই জানা। তারপরে আমি ধরে নেব যেখানে ডিসিপ্লিন, যেখানে নিয়মকানুন শক্ত, সেখানে জীবনের সফল হওয়ার বিষয়টা খুব সহজ।
এই জন্য বলে থাকি যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো ঠিক এই মুহূর্তে আমার সাথে আছে আমার বিভাগীয় প্রধান আল্লাহ চৌধুরী ইংরেজি, আমার বিভাগীয় প্রধান বাংলা শরীফুল ইসলাম এবং বিভাগীয় প্রধান গণিত বোরহানুদ্দিন। সেই সাথে আমার সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকারা আছেন, যারা শুধু অভিভাবিকা না, তারা সফল মানুষের গল্প শুনতে ভালো লাগে। তো একজন মা যখন সফল হন আরও 10টা মা তাকে ফলো করেন। তো সফলতার গল্প একদিনে তৈরি হয় না। মিরপুর ক্যাট কোচিংয়ের সফলতার গল্পটা হয়েছে বা এদের জন্য 1 বছরে, আর এমসিসি বা মিরপুর ক্যাট কোচিংয়ের সফলতার গল্প বিগত 33 বছরে। তো সব কিছু মিলিয়ে আমরা ঠিক এই মুহূর্তে এই সফল যে কয়জন ক্যাডেট হয়েছে বা এসেছে এই মুহূর্তে, তাদের সাথে একটু কথা বলবো, তাদের অনুভূতি জানতে চাবো এবং ভবিষ্যৎ পরিকল্পনা, তারা কী করতে চায়, কী হতে চায়, এটা জানতে চাবো। আমি প্রথমে শুরু করতে চাচ্ছি এখান থেকে। ওয়ালাইকুম সালাম। আমি যে আসলে